কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে এসেই, কিন্তু কলকাতা আসলে কি হয়েছে তা আমরা জানি। আরো বেশি করে জানলাম 10টা প্রাণের বিনিময়ে। দেখলাম এক রাতের বৃষ্টিতে কলকাতা কেমন মরণ ফাঁদ হয়ে গিয়েছিল। কিন্তু এর দায় কার? আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের উপরে দায় চাপিয়েছেন, কিন্তু তিনি একটা কথা বলেননি। আমি আজ সেটা বলবো, ফাঁস করবো সেই তথ্য, নবান্ন থেকে পাওয়া তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো আজ। আমি এটাও বলে দেবো, এত কিছু হওয়ার পরেও পিসির ভাইপো তথা আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়েব কেন? কেন তিনি নীরব? তিনি কোথাও নেই, কিছুতে নেই। পিসির এমন বিপদে ভাইপো কেন ভ্যানিশ? যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। এখন সবটা জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। কলকাতায় এত কম সময়ের মধ্যে এত পরিমাণে বৃষ্টি অনেক দিন হয়নি। আবহাওয়া দপ্তর যে তুলনা করছে তাতে 1978 সালের যে বন্যা তার মতো বৃষ্টি হয়েছে। এই প্রজন্মের যুবকেরা জানে না, আমরাও ছোট ছিলাম, 1978 সালে বন্যাটা কিন্তু শুধু কলকাতা নয়, মফস্বল জেলায় ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে এর তুলনা করা ঠিক নয়, কারণ এটা খুব কম জায়গার মধ্যে হয়েছে। সেই সময়কার আনন্দবাজার দেখুন, সেখানে যে বিপদের কথা বলা হয়েছে এবং প্রথম পাতায় শ্রীভূমির ছবি ছাপা হয়েছিল, মানে শ্রীভূমি এলাকার। এখনো শ্রীভূমি এলাকার ছবি ঠিক এক রকম, কিন্তু 1978 আর এটা 2025, মাঝে 47টা বছরে কি কোনো উন্নতি হয়নি? হয়েছে তো বটেই। বাম জমানায় এবং তৃণমূল জমানায় অনেক কিছু হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক কাজ। আমি আজ মুখ্যমন্ত্রী এই মৃত্যু, এই দুর্ভোগ, এই যন্ত্রণার দায়ে চাপাতে যা যা বলেছেন সেগুলো আমি শোনাবো না। আমি জানি এসব কথা শুনতে শুনতে না বাংলা ও বাঙালি ক্লান্ত, কিন্তু এটা কিন্তু মনে রাখবেন, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই, সব দায় তোমার। এই তুমিটা কে জানেন? এক এক করে বলবো আমি। সব দোষ অন্যের। বিভিন্ন ধর্ষণের উদাহরণ দেবো আপনাদের। পার্ক স্ট্রিটে যখন ধর্ষণ কাণ্ড ঘটলো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলেছিল ক্রেতার সঙ্গে বনিবনা হয়নি বলে ধর্ষণ। আর এক ধর্ষিতা কন্যা সম্পর্কে বলেছিলেন যে ওর তো সম্পর্ক ছিল, মেয়েটি প্রেগন্যান্ট ছিল, যেন প্রেগন্যান্ট মহিলাকে ধর্ষণ করা যায়। এরকম উদাহরণ কত দেব? রাজ্যে একবার প্রচুর ডেঙ্গি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সীমানা পার করে বাংলাদেশ থেকে মশা ঢুকছে। ভাগ্যিস বলেননি এটা বিএসএফ কেন পাহারা দিচ্ছে না। এখানে যখন মাওবাদী সমস্যা হয়েছে প্রতিবেশী রাজ্য, এ রাজ্যে যখন অস্ত্র পাওয়া গিয়েছে প্রচুর, বলা হয়েছে প্রতিবেশী রাজ্য থেকে অস্ত্র চলে এসেছে। বৃষ্টির পরে জলমগ্ন কলকাতায় একের পর এক মৃত্যুর খবর যখন পাচ্ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল এর দায় কাকে চাপানো হবে, কার উপর পড়বে। আমাকে একেবারেই অবাক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী বললেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কোনো বিকল্প হয় না, তবু আমরা মৃতদের পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। সিএসসি কে বলছি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে তিনি এটাও বলেছেন যে সিএসসি একজন করে চাকরি দিক, যেন চাকরি দিলে 7 খুন মাপ। সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান। সঞ্জীব গোয়েঙ্কার সাথে কি নিয়ে কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর? এই রাজ্যে সে অর্থে একমাত্র শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার, কেউ নেই। তার ওপরে তৃণমূল কি অত্যাচার করে, কেন মেনটেনেন্স হচ্ছে না মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন। কোন মুখ্যমন্ত্রী? যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কলকাতায় এবং শহরতলিতে যেখানে যেখানে সিএসসির পরিষেবা রয়েছে সব পুজোয় বিদ্যুতের বিলে 80% ছাড় দিতে হবে। একটা বেসরকারি সংস্থা তিনি দোষ চাপিয়েছেন। এই বেসরকারি সংস্থাকে তৃণমূল নিয়োগ করেনি, এটা বাম জমানায় হয়েছিল, সত্য। আমি জানি সিএসসির সাথে চাকরি সূত্রেই আমার দীর্ঘদিনের যোগাযোগ।
তৃণমূল নেতাদের সুপারিশে সিএসসি কত লোককে চাকরি দিতে বাধ্য হয়েছে। কলকাতার এক বিখ্যাত ইমাম, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন তখন একমাত্র ইমাম যিনি মমতার সঙ্গে এসে মুসলিম ভোট এক করার কাজ করেছিলেন, তার এক পুত্রকে রেলে চাকরি দেওয়া হয়েছিল, বাকি দুই পুত্রকে সিএসসি কে নিতে বাধ্য করা হয়, তাদের যোগ্যতার মাপকাঠি দেখতে দেওয়া হয়নি। তৃণমূলের যে কোনো নেতার খোঁজ নিন, সিএসসি বাধ্য হয়। কলকাতায় তৃণমূল নেতাদের যত বড় বড় দুর্গাপুজো, তার বড় স্পন্সর হতে হয় সিএসসি কে, কারণ তাদেরকে কলকাতায় করে কমে খেতে হবে। তৃণমূলের নির্বাচনী ফান্ডিং এ সিএসসি কত টাকা দেয় প্রকাশ করুক তৃণমূল কংগ্রেস, প্রকাশ করুন। আমাদের সততার প্রতীক মুখ্যমন্ত্রী করবেন না। আমি সকাল থেকে ভাবছিলাম যে তৃণমূল নেতারা এতক্ষণে নিশ্চয়ই মোবাইলে ইন্টারনেট নিয়ে বসে পড়েছেন, এইরকম জলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোথায় কি হয়েছে তার পরিসংখ্যান ইত্যাদি বের করবেন, শুরু করবেন, এসব ভাবছিলাম। দেখলাম ঠিক তাই। সন্ধ্যা হতে না হতেই মুখ্যমন্ত্রী বললেন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রেও তো প্রাকৃতিক বিপর্যয় হয়। হ্যাঁ, সেখানেও মৃত্যু হয়, সেখানেও জল জমে, সেখানেও নিন্দা করা হয়, সেই মৃত্যুও উচিত নয়। কিন্তু বাংলার মানুষ তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেনি। বাংলার মানুষ তো পরপর 3টি বিধানসভায় নির্বাচনে বাংলার মেয়েকেই চেয়েছিল, যোগী আদিত্যনাথকে নয়। দিল্লি, মহারাষ্ট্রের কোন নেতাকে তো বাংলার মানুষ চায়নি, বাংলার মানুষের সুরক্ষার দায়িত্ব তো তাঁর, কিন্তু প্রতিটি ক্ষেত্রে তিনি দায় এড়িয়ে যান। আমার দোষ নয়। আমি সকাল থেকে ভাবছিলাম, এবং হতাশ করেননি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী। আমি আপনাদের মনে করাই আরজি করের ঘটনা, সেই সময়ও কি করেছেন তিনি? যে চিকিৎসক অধ্যক্ষ সব থেকে বেশি অভিযুক্ত, তাকেই তিনি ভুল করে পদোন্নতি করিয়ে দিয়েছেন ট্রান্সফার করার নামে। মুর্শিদাবাদে জেহাদি সন্ত্রাস হয়েছে, তার কোনো দায় নেই, স্থানীয় থানার আইসি, ওসি এদেরকে সরিয়ে দেন। বড় কিছু হলে এসপি কে সরিয়ে দেন, তার দায়। কলকাতায় হকার সমস্যা, তিনি পুলিশকে দোষ দেন, ববি হাকিমকে দোষ দেন, দেওয়া উচিত, তাদের অনেক দোষ আছে। কিন্তু রাজ্যের প্রধান প্রশাসক হিসেবে তিনি কি করছেন? কেন এই গত লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূলের ভোট খারাপ হয়েছে বলে তিনি নির্দেশ দিয়েছিলেন সব হকার সরিয়ে দিতে হবে, তাদের নিয়মে বাঁধতে হবে। 3 দিনের মধ্যে গোটা রাজ্যে তখন হকার উচ্ছেদ চলছে, 3 দিনের মধ্যে তিনি কেন ডিগবাজি খেয়েছিলেন? তিনি বলেছিলেন আপাতত 1 মাস থাকুক, একটা সার্ভে করা হয়। বলুন তো 1 মাসটা কবে হয়েছে? বাঙালি ভুলে যায় তো, বাঙালি আরজি কর ইস্যু ভুলে গিয়ে পুজোয় মেতে উঠেছিল। অনেকে এও বলছেন এই যে কলকাতায় 10 জনের মৃত্যু হয়েছে, এত দুর্ভোগ, এর জন্য নাকি এই মহালয়ার আগে পুজোর উদ্বোধন, মানুষকে মহালয়া পিতৃপক্ষ থেকেই ঠাকুর দেখতে বের করে দেওয়া, এইসব পাপ দায়, এইসব আলোচনা ট্রেনে, বাসে, চায়ের দোকানে হচ্ছে। আমি এগুলো বলবো না, আসল কারণটা আমি বলে দেবো আজকে, আপনারা শুনতে থাকুন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের নামে দোষ দেবেন না, হতে পারে ঘাটালে বন্যা হলে উনি ডিভিসি কে দোষ দেন, কিন্তু কখনো বলেন না ডিভিসি যে দীর্ঘদিন ধরে জমি চাইছে, তারা আরো বাঁধ বানাবে বলে সেই জমি কেন দেওয়া হচ্ছে না। কখনো উনি আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছেন এটা? কেন অনুপ্রবেশ রুখতে পারছে না বিএসএফ, এই কথা বলেন, কিন্তু বিএসএফ কাঁটাতারের বেড়া দেবে বলে যে জমি চেয়েছে, সেই জমি কেন রাজ্য সরকার অধিগ্রহণ করতে পারছে না, তার জবাব কে দেবে? ভোটার তালিকা সংশোধন নিয়ে তিনি বারবার এইভাবে ভারতীয় জওয়ানদের তিনি দোষারোপ করছেন। অনেক ক্ষেত্রে পুলওয়ামা হামলা থেকে শুরু করে সিঁদুর অভিযান সবেতে উনি প্রশ্ন তুলেছেন। এবারেও তিনি বলেছেন যে মেট্রোর কাজের জন্য এই যে সল্ট লেক, নিউ টাউন, এসব বিভিন্ন এলাকায় যত্রতত্র মালপত্র পড়ে রয়েছে, তার জন্য নাকি জল যায়নি, হয় না, এটা ভুল। তিনি আবার সন্ধ্যায় একটা ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেছেন যেখানে কেউ প্রশ্ন করতে পারে না, সেখানে দাঁড়িয়ে তিনি একদম ভূগোলটা না গোল করে দিয়েছেন। কি করে যে কোথাকার জল, বলেছেন উত্তরপ্রদেশের জল এসছে, এইটা টইটুম্বুর হয়েছিল, অনেকদিন ধরে উত্তরাখণ্ডে ড্রেজিং করা হয় না, উত্তরপ্রদেশ ড্রেজিং করে না, বিহার ড্রেজিং করে না, তার জন্য এখানে হয়েছে। বাংলা তো ড্রেজিং করে না, কি কবে করেছে?
আমরা জানতে চাই, মেট্রোর মালপত্রের জন্য যদি জল জমে থাকে তবে আমি জানতে চাই পশ্চিমবঙ্গ সরকার তথা যেখানে যেখানে মেট্রোর কাজ হচ্ছে সেখানকার পুরসভা, সল্টলেক, কলকাতা পুরসভা কেন আগে থাকতে মেট্রো রেলকে বলেনি যে তোমরা মালপত্র সরাও, এটা বিপদ হতে পারে, চোর পালালে বুদ্ধি বাড়ে। মুখ্যমন্ত্রী বলছেন উত্তরপ্রদেশের প্রচুর জল। উত্তরপ্রদেশের প্রচুর জল মানে জল তো আকাশ থেকে পড়ে, সেখানে নাকি ড্রেজিং না হওয়ার জন্যই বাংলা জমেছে। আবার আমাদের মেয়র সাহেবকে দেখে গেল প্যান্ট গুটিয়ে তিনি গামলা হাতে করে জল ছেঁচতে বেরিয়েছেন, তার পাড়াও ডুবে গেছে। তিনি আবার বলেছেন যে আদি গঙ্গায় জল টই টই করছিল, একদম ভুলেছিল, সেই জলটা এসেছে। কলকাতাটা মুখ্যমন্ত্রী বলেছেন নো করবো, তো অনেক কিছু বলেছেন, অনেক কিছু। ঘাটালের বন্যা দীর্ঘদিন ধরে দাবি তোলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার টাকা মঞ্জুর করেছে প্রায় ১,৫০০ কোটি টাকা, বলেছে জমি অধিগ্রহণ করো, কারণ ঘাটালের ওই শিলাবতী নদীর জলকে অন্য জায়গায় সরাতে হবে। কেন রাজ্য সরকার সেটা করেনি? সবেতে দায় চাপাচ্ছেন, কিন্তু এই দায়টা আমি চাপাতে দেব না, আমি বলে দেবো আজকে কেন, কোন কারণে কলকাতায় এতগুলো মানুষের প্রাণ গেল। ফারাক্কা ব্রিজ থেকে শুরু করে যা যা বলেছেন বলবো তো, কেন দুর্ঘটনা, কিন্তু এতগুলো প্রাণ কেন চলে গেল এর জবাব কেউ দেবে না। ওই পরিবারের কেউ চাকরি পাবেন, অনেক টাকা পাবে, ওদের এবার পুজো থাকবে না, বাকিদের পুজো থাকবে। কলকাতার জল নেমে যাবে, প্যান্ডেলগুলো আবার তৈরি হয়ে যাবে, মানুষ দলে দলে ঠাকুর দেখতে যাবেন। সব মানুষেরা না অপেক্ষা করেছিলেন যে এই 22শে সেপ্টেম্বর নতুন জিএসটি চালু হবে, তারপর তারা জামা কাপড় কিনবেন। এখন তো কলকাতায় যেতে ভয়, যারা মালপত্র তুলেছেন তাদের বিক্রি কি করে হবে। একটা ছোট ভিডিও দেখাবো, মন শক্ত করে দেখুন। আমি আজ বলেছিলাম কিছু শোনাবো না, কিন্তু এটা দেখাতে হবে। দেখুন আপনারা কি হয়েছে, একটা ছোট্ট ভিডিও। কলকাতা দেখলেন কিভাবে মানুষ জলের মধ্যে ভেসেছিল, মৃতদেহ কেন গেল বলুন তো এতগুলো প্রাণ, দায় কার বলবো। আর এত কিছুর পরেও অভিষেক বাবু এত চুপ কেন সেটাও বলবো। মনে রাখতে হবে বৃষ্টি হবে, কখনো কখনো প্রকৃতি বিরূপ হয়ে গেলে এরকম হয়, বেশি বৃষ্টি হলে জলও জমবে। কিন্তু এটাও জেনে রাখুন, গত 1 বছরে কলকাতা পুরসভা, সল্টলেক পুরসভা সহ রাজ্যের অধিকাংশ এলাকায় কোনো কন্ট্রাক্টর কাজ করছেন না ঠিক মতো, কারণ তারা পেমেন্ট পাচ্ছেন না। দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা, সল্টলেক, নিউ টাউনের নিকাশি থেকে রাস্তা সারাই, সিসিটিভি ক্যামেরা থেকে রাস্তা সাফাই, এই সব তো ঠিকাদার সংস্থাকে দিয়ে করানো হয়। এই ঠিকাদার সংস্থাগুলো দিনের পর দিন পেমেন্ট পাচ্ছেন না, নানা কারণে তাদের বিল আটকে রাখা আছে। এমনি এই রাজ্য সরকারের যে কোনো বিল ছাড়াতে গেলে 1% টাকা দিতে হয় ঘুষ। 10 লাখ টাকার বিল হলে 10,000 টাকা, 60 লাখ টাকার বিল হলে 60,000 টাকা, এগুলো না ওই সরকারি কর্তারা পেয়ে থাকেন। এই যে সংস্থার সব কর্মীরা টাকা পাচ্ছেন না, তবু তারা কেন মুখ খুলছেন না জানেন? মুখ খুললে তারা অতীতের টাকা তো পাবেনই না, নতুন কাজ পাবেন না। এদিকে তাদের অধিকাংশের নতুন কাজ করার ক্ষমতা নেই। গোটা রাজ্যে এখন রেলের যে পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে তা নিয়ে বেঁচে আছেন বাংলার অধিকাংশ কন্ট্রাক্টর। তারা কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন, সেই টাকা দিয়ে তাদের চলছে। দিনের পর দিন সংস্থার কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না, পুজোর বোনাস তো অনেক দূর। আমার বন্ধু বান্ধব আছে যারা কন্ট্রাক্টরি কাজ করেন বা সেই সব সংস্থায় চাকরি করেন, তাদের অবস্থা আমি জানি। তাদের কর্মীরা প্রত্যেক দিন পুরসভাগুলোতে তো বটেই, বিভিন্ন দপ্তরে হত্যে দিয়ে বসে থাকেন যদি কিছু টাকা পুজোর আগে পাওয়া যায়, কারণ পুজোর ছুটি পড়ে গেলে তো আবার অনেকগুলো দিন, কিন্তু নানা কারণে আজকে এটাই ভুল আছে, কাল ওটাই ভুল আছে করে বিল আটকে রাখা হচ্ছে, এবং সম্পূর্ণটা হচ্ছে অর্থ দপ্তরের নির্দেশে, কারণ ভাড়ারে টাকা নেই। দায়িত্ব নিয়ে বলছি আমি। এই যে দেখবেন প্রচুর সংবাদ মাধ্যম প্রতিদিন সরকারের বিজ্ঞাপন পায়, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপন পায়, যে কোনো ওয়েবসাইট খুললেই দেখবেন মুখ্যমন্ত্রীর হাসি হাসি মুখ, টাকা পাওয়া যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক সংবাদ মাধ্যম আছে তারা দিনের পর দিন এই বিজ্ঞাপনের টাকা পান না, কিন্তু বিজ্ঞাপন তাহলে তারা নেন কেন? নেওয়া বন্ধ করে দিলে আগের টাকা পাওয়া যাবে না। একই সঙ্গে রাজ্য সরকার তথা তৃণমূলের রোষের মুখে পড়তে হবে, বাধ্য হয়ে তারা নেন। কোনোদিন যদি টাকা পাওয়া যায় আশায় বাঁচে চাষা, তেমন অবস্থা হয়েছে সংবাদ মাধ্যমে। তারা মনে মনে এটাও ভাবেন সরকারি টাকা তো মার যায় না, আজ এই সরকার আছে, কালকে অন্য সরকার যদি আসে
তারা ঠিক দিয়ে দেবেন। এই যে টাকার অভাবেই যে রাস্তাঘাটের এই হাল, নিকাশের এই খারাপ অবস্থা, জমা জল সরল না, শুধু কলকাতা নয়, শহরতলি আমি যেখানে থাকি সেখানকার যে মূল রাস্তা গত 1.5 মাসে কদিন শুকনো ছিল বলা কঠিন। নবান্ন সূত্রে পাওয়া একটা তথ্য আপনাদের জানাবো, যেটা প্রথম থেকে বলে আসছি আমি, আপনারা চমকে যাবেন। তথ্য বলছে চলতি আর্থিক বছর মানে 2025-26 মানে গত 1 এপ্রিল থেকে যে আর্থিক বছর শুরু হয়েছে তাতে অগস্টের গোড়া পর্যন্ত কেন্দ্র এবং রাজ্যের মোট যে টাকা সেটা মিলিয়ে পূর্ত দফতরের বাজেট ধরা ছিল 5,427 কোটি টাকা। এই যে পূর্ত দফতর, এই পূর্ত দফতরের টাকা থেকে রাস্তাঘাট সারাই হয়, পুরসভাগুলো টাকা পায়। তার মধ্যে অর্থ দপ্তর 1,757.70 কোটি টাকার অনুমোদন দিয়েছে। ভাবুন, 5,427 কোটি টাকা বাজেট বরাদ্দ আছে যে এপ্রিল থেকে অগাস্টের গোড়া, কিন্তু অর্থ দপ্তর দিয়েছে কত? 1,757 কোটি টাকা। প্রশাসনিক দপ্তরের যে হিসেব তাতে পূর্তের অনুমোদন ছিল 723.89 কোটি টাকা। মানে যত টাকা অর্থ দপ্তর দিয়েছে তারও তো পুরোটা পূর্ত দপ্তর খরচের জন্য দেয়নি, দিয়েছে কত? 723.89 কোটি টাকা। খরচ হয়েছিল 590.56 কোটি টাকা। চলতি মাসের গত কয়েকদিন আগে এই তথ্য পেয়েছি, ততদিন পর্যন্ত অনুমোদনের অঙ্ক হচ্ছে 1,799 কোটি টাকা। তার প্রকৃত খরচের পরিমাণ 777 কোটি টাকার মতো। এইবার কথা হচ্ছে মানে 1.5 মাসে, এই যে শেষ 1.5 মাসে অর্থ দপ্তর এইসব কাজের জন্য টাকা দিয়েছে মাত্র 41 কোটি টাকা। মানে একটা পূর্ত দপ্তর তার গোটা রাজ্যে যে খরচ তার মধ্যে 41 কোটি টাকাটা না একেবারে নগণ্য। আপনার আমার মনে হতে পারে 41 কোটি টাকা সারা জীবনের রোজগার নয়, কিন্তু এইসব কাজের জন্য নগণ্য টাকা এটা। এই যে অর্থ, এর বেশিরভাগটাই ব্যবহার হচ্ছে আবার আগের আর্থিক বছরের যে খরচ হয়ে গিয়েছিল সেগুলোর জন্য। যে পুরনো বিল বাকি রয়েছে আগের অর্থ বছরের খরচ, সেগুলো দিতেই পূর্ত দপ্তরের বেশিরভাগ টাকা খরচ হয়ে যাচ্ছে। পূর্ত দপ্তরের একটা নিয়ম আছে জানেন তো, সেই নিয়মটার কথা বলবো তার আগে বলি যে কর্তারা বলছেন যে গর্ত বোঝানোর যে কিছু কাজ, রাস্তাঘাটে যে গর্ত বোঝানোর কাজ, এসব ছাড়া আর যা যা কাজের জন্য টাকা চাওয়া হয়েছে তার কোনোটার অনুমোদন পাওয়া যায়নি। এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরুর পর প্রায় 6 মাস কেটে গেছে। গত বছর এই সময়ের মধ্যে প্রায় 2,000 কোটি টাকার কাজ হয়ে গিয়েছিল, অথচ এবছর টাকা নেই। এবছর কেন টাকা নেই সেটাও বলবো। একটা নিয়ম হচ্ছে কোন রাস্তায় যদি 3% কম ক্ষতি হয় তাহলে এই ওপরের অংশটাকে সারিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যদি দেখা যায় ক্ষতিটা 3% বেশি তাহলে রাস্তা খুঁড়ে তা নতুন করে বানানোর কথা। এটাই পূর্ত দপ্তরের নিয়ম। কিন্তু এখন আপনারা দেখবেন আপনাদের পাড়াতেও তাই হচ্ছে। পুজো এসে গেছে, এই যে রাস্তার ক্ষতে ইটের বাঁধুনি বা পিচের তাপ্পি দেওয়া হচ্ছে, কারণ খরচ বাঁচাতে হবে, টাকা নেই। শহরতলি এবং গ্রামাঞ্চলে ভোগান্তির বড় কারণ এটা, কলকাতাতেও তাই। 1 এপ্রিল থেকে শুরু হওয়া নতুন আর্থিক বছরে 1-1.5 মাসের মাথায় কিছু কিছু দপ্তরকে এটা জানানো হয়েছিল যে একান্ত জরুরি না হলে কোনো প্রকল্প গৃহীত হবে না। এটা নবান্নের কর্তারা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূল তথা রাজ্য সরকারের কাছে আমার চ্যালেঞ্জ রইল, আমি মিথ্যা বললে তারা বলুন। এপ্রিল মাসে পর মানে যখন আর্থিক বছর শুরু হলো, জুন মাসের মাঝামাঝি সময় থেকেই বলে দেওয়া হয়েছে সব দপ্তরকে অতিরিক্ত খরচ করা যাবে না। বাজেট বরাদ্দ যাই থাকুক আর্থিক অনুমোদন পাওয়া যাবে না। বাজেটে তো বলে দেওয়া হয়েছে তুমি 1,000 কোটি পাবে, তুমি 1,500 কোটি পাবে, কিন্তু পাবে কত সেটা তো অর্থ দপ্তর পরে ঠিক করে। আসলে কি হয়েছে জানেন, এই যে ভোটমুখী বাংলায় বিপুল খরচ সাপেক্ষ প্রকল্পের ঘোষণা হয়েছে, তারই বাধ্যবাধকতায় কোষাগারের বেহাল দশা। অর্থ দপ্তরকে তো টাকা জোগাড় করতে হবে, জিএসটি কমে গেছে, ফলে রাজ্যের আয় কমবে, জিএসটি খাতে আয় কমবে, কিন্তু অন্য খাতে মদ ছাড়া অন্য কিছুতে বাড়াবার উপায় নেই। কিন্তু মদ বিক্রি করেও আয়ের তো একটা সীমা আছে। 22,500
কোটি টাকার লক্ষ্যমাত্রা সেটুকু ছোঁয়া যাবে। একে তো আয়ের পথ সংকুচিত, তার উপরে বিধানসভা ভোটের আগে বলা হয়েছে না যে বাড়ি তৈরির প্রকল্প, সেই যে নতুন ঘোষণা, তাতে তো অর্ধেক খরচটা রাজ্যের, তাতে এবছর ৯,৬০০ কোটি টাকা দরকার, টাকা নেই। বাজেটে এই সংস্থান ছিলই না, বাজেট বইটা দেখবেন সেখানে লেখা ছিল না। এই যে পাড়া কর্মসূচি, তাতে ৮,০০০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে, সে টাকা তো বাজেটে ছিল না। বাজেটের সময় তো এই প্রকল্পের কথাই ভাবা হয়নি। এখন এই টাকাটা আনতে গেলে কোথা থেকে আনতে হবে? অন্যান্য খরচ কমিয়ে আনতে হবে। এই যে পুজোর জন্য কমিটিগুলোকে প্রায় ৫০০ কোটি টাকা দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডারে নতুন ১ লক্ষ মানুষকে যুক্ত করা হয়েছে, কোথা থেকে আসবে টাকা? তারপরে এই ভোটের আগে এই যে এই লক্ষ্মীর ভান্ডারের অনুদানটা বাড়তে পারে, তার জন্য তো টাকা লাগবে, প্রস্তুত থাকতে হচ্ছে। রাজ্যের কোষাগারের উপরে না মারাত্মক চাপ, রাস্তা সারাবে কোথায়? এই কোথায় প্রস্তুত থেকে আমার মনে হলো ভাইপো কোথায়। একটা বিষয় আপনারা জানেন, যে জল কাদা নোংরার এই যে জীবন, এর থেকে উনি অনেক দূরের বাসিন্দা। আপনারা ভাবতে পারেন উনি অন্য গ্রহের বাসিন্দা, উনি এসবের মধ্যে কখনো থাকেন না। মঞ্চ রেডি থাকার পর তিনি মঞ্চে ওঠেন, এটা তৃণমূলের লোকেরা বলে, আমি বলি না। কিন্তু পিসির তো বড় বিপদ, পিসির বিপদ। এই যে ১০ জন মারা গিয়েছে, তার মধ্যে আবার একজন দক্ষিণ ২৪ পরগনা, মানে ভাইপোর যে লোকসভা এলাকা তারই জেলা, কিন্তু তার মধ্যেও ভাইপো কেন উধাও বলুন তো? কারণ আছে, কারণটা হচ্ছে তিনি চান মেয়র ফিরহাদ হাকিম সরে যাক। তিনিও মনে করেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের ব্যর্থতা, এই ব্যর্থতার কালি তিনি নিজের গায়ে লাগাতে চান না। এবং ববিকে কলকাতার মেয়র এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব থেকে সরানোটা ভাইপোর দীর্ঘদিনের লক্ষ্য। একটা সুযোগ পাওয়া গিয়েছে, তাই ভাইপো নিখোঁজ। ভাইপো সবেতে একটা টুইট করেন, মানে এক্স হ্যান্ডেলে কিছু লেখে, একটা ফেসবুকে একটা বাণী দেন, মেঘের আড়াল থেকে আরজি করার সময়ও করেছেন। কিন্তু দেখুন এখন ভাইপোর টিকিট পাওয়া যাচ্ছে না, সামনে পুজো আসছে, উনি পুজো নিয়ে এত মাতেন না। ওনার ভোটাররা তো মূলত ঈদের, উনি হয়তো বিদেশে বেড়াতে চলে যাবেন, সে যান। আমি খালি রাজ্য সরকার আর কলকাতা পুরসভার কাছে একটা অনুরোধ করব, 10টা প্রাণ গেছে, কিছু করার নেই, অন্যকে দোষ দেবেন না। সিএসসি কিন্তু বলে দিয়েছে, সিএসসি গতকাল কি বলে দিয়েছে, রাস্তার যে খুঁটি, ট্রাফিকের যে আলো, তার যে বিদ্যুৎ সংযোগ, এর দায় সিএসসি নয়, এগুলো মেনটেন করার কথা রাজ্য সরকারের, সিএসসি নয়। কলকাতা শহরে সিএসসির যাবতীয় কানেকশন মাটির তলা দিয়ে, তো এই দোষ চাপিয়ে কোনো লাভ নেই। বরং এই জমা জল থেকে এবার ডেঙ্গির ভয় আসছে, তখন আবার অন্য কাউকে দোষ দেওয়ার আগে রাজ্য সরকার তথা পুরসভাগুলো প্রস্তুতি নিক। এখন থেকে প্রস্তুতি নিলে হয়তো ডেঙ্গিকে আমরা রুখতে পারবো কিছুটা, আরো মানুষের প্রাণ যাবে না। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।